নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অন্ধের বউ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার নতুন চ্যানেল গল্পকথা বাই পায়েল। শুরু করছি আজকের গল্প অন্ধের বউ। বিয়ের 1 বছর পরে ধীরাজ অন্ধ হয়ে গেল। চোখের একটা অসুখ আছে, বড় বিপজ্জনক অসুখ। চোখের ভিতরের চাপ যাতে বেড়ে যায়। অবস্থা বিশেষে একদিনের মধ্যেই মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। আগের দিনটা ছিল বিয়ের বার্ষিক তিথি। রাত্রিটা দুজনে জেগে কাটিয়ে দিয়েছিল। সারা রাত কয়েক মিনিটের জন্যেও চোখ না বন্ধ করে প্রতিদিন সকালে একেবারে সূর্যের মুখ না দেখলেও রাত জাগাটা তাদের অবশ্য বেশ অভ্যেস হয়ে এসেছিল। বিয়ের প্রথম বছরে রাত দুটোর আগে ফিসফিসানি শেষ হওয়াটা সাধারণ স্বামী স্ত্রীর পক্ষেও স্বাভাবিক নয়। ধীরাজ চোখে একটু যন্ত্রণা বোধ করছিল, একটু ঝাপসা দেখছিল, চোখ দুটো বেশ লাল দেখাচ্ছিল। কিন্তু বিয়ের তিথিকে যথাযোগ্য সম্মান করার উৎসাহে ওসব সামান্য বিষয়কে তারা গ্রাহ্য করেনি। সুনয়না বলেছিল, তাই বলে আজ রাতে ঘুমোতে পারবে না, কাল সারাদিন ঘুমিও, সব ঠিক হয়ে যাবে, আমারও তো চোখ জ্বালা করছে। তবে একটু সেই রকম নাচ দেখাও, চোখ বোঝো। পরদিন বিকেলের দিকে ডাক্তার ডাকা হলো। তারপর তাড়াহুড়ো ছুটোছুটি করে অনেক কিছুই করা হলো। কিন্তু তখন বড় বেশি দেরি হয়ে গেছে। ভোরে সুনয়নার হাত ধরে ছাদে দাঁড়িয়ে নতুন সূর্যকেও ধীরাজ যখন ঝাপসা দেখছিল তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলেও হয়তো কিছু হতে পারত। কিন্তু তখন কে ভেবেছিল টকটকে লাল চোখ, যন্ত্রণা, ঝাপসা দেখা, চোখের মধ্যে আলোর ঝলক মারা, এসব অন্ধ হওয়ার ভূমিকা? ওসব তারা রাত জাগার ফল বলে ধরে নিয়েছে। বিশেষজ্ঞ অনেক রকম পরীক্ষা করলেন, কিন্তু অপারেশন করতে অস্বীকার করলেন। বললেন আর কিছুই করার নেই। পরদিন সকালে জগতের আলোর উৎস যথাসময়ে আকাশে দেখা দিলেন, কিন্তু ধীরাজ সেটা টেরও পেল না। তার চোখের আলো চিরদিনের জন্য নিভে গেছে। চোখের ডাক্তার স্পষ্টই বলে দিয়েছেন, রাত জাগা ধীরাজের অন্ধ হওয়ার আসল কারণ নয়। রাত না জাগলেই অবশ্য ভালো ছিল, কিন্তু তাতেও যে ধীরাজের চোখ বাঁচত তাই বা জোর করে কে বলতে পারে? এ বড় সাংঘাতিক অসুখ। কত লোকের চোখ নষ্ট হয়ে গেছে। কিন্তু মানুষের মন কি সহজে এসব যুক্তি মানতে চায়? সুনয়নার কেবলই মনে হয় ওভাবে জোর করে স্বামীকে রাত না জাগালে চোখের অসুখটা কখনো এত তাড়াতাড়ি এরকম বেড়ে যেত না। অন্তত রোগের লক্ষণগুলোকে রাত জাগার ফল ভেবে নিশ্চয়ই তারা অবহেলা করত না। সকালবেলায় চোখের অবস্থা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা হতো। ভাবে আর চোখের জলে সকালবেলার আলো এমন ঝাপসা দেখায় যেন সেও আধা আধি অন্ধ হয়ে গেছে। সেই ঝাপসা দৃষ্টিতে স্বামীর বিকৃত মুখখানা দেখতে দেখতে সে হাউ হাউ করে কেঁদে ফেলল। ওগো, আমার জন্যেই আমাদের এই সর্বনাশ ঘটল। ধীরাজ মরার মতো বলল, তোমার কি দোষ? সুনয়না সজোরে নিজের কপালে করাঘাত করে বলল, কার দোষ তবে? কে তোমার টকটকে লাল চোখ দেখেও তোমাকে ঘুমোতে দেয়নি? সকালে কে তোমায় বলেছে একটু ঘুমোলেই সব সেরে যাবে? আমি তোমার চোখ নষ্ট করেছি। স্বামীর চোখ খাকি হতভাগী আমি, আমার মরণ নেই। আমি অন্ধ হয়ে যাব, নিজের চোখ উপড়ে ফেলবো। যদি উপড়ে না ফেলি, মা কালীর দিব্যি করে বলছি। চুপ,
ওসব বলতে নেই। ধীরাজ ব্যস্ত হয়ে সুনয়নার একখানা হাত হাতড়িয়ে খুঁজতে আরম্ভ করায় সুনয়না হঠাৎ শিউরে অস্ফুট আর্তনাদ করে উঠল। ধীরাজের কাকা অন্ধ। প্রথম এ বাড়িতে এসে তাকে প্রণাম করার পর এমনিভাবে আন্দাজে তার গায়ে মাথায় শীর্ণ হাত বুলিয়ে কাকা তাকে অভ্যর্থনা আর আশীর্বাদ জানিয়েছিলেন। কি খুঁজছো তুমি? কি খুঁজছো তুমি? তোমার হাত কই? এই যে। তার একটা হাত নিজের হাতের মধ্যে গ্রহণ করে ধীরাজ সান্ত্বনার সুরে বলতে লাগল, ওসব কথা মনেও এনো না। তোমার চোখ গেলে আমি বাঁচব কি করে? এখন থেকে তোমার চোখ দিয়েই তো দেখব। তুমি আমার সেবা করবে, কাজ করে দেবে, বই টই পড়ে শোনাবে। সুনয়নার হাত ছেড়ে দিয়ে ধীরাজ তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সুনয়নার মাথাটা হঠাৎ এমন জোরে তার বুকে এসে পড়েছে যেন সে তার বুকেই মাথা কুটে মরতে চায়। সে অন্ধ হয়ে গেছে। সান্ত্বনা আর সাহস পাওয়ার বদলে সে নিজেই অপরজনকে বুঝিয়ে আদর করে শান্ত করছে। এটা দুজনের কারো কাছে খাপছাড়া মনে হলো না। ভালোবাসার এই অন্ধ ব্যাকুলতার মতো দুর্ভাগ্যের ভালো ওষুধ জগতে আর কি আছে? ধীরাজ বেশি ব্যাকুল হয়নি। কিছুটা বজ্রাহত মানুষের মতো সে বিছানায় পড়ে আছে। মুখে বেশি কথা নেই, অদৃষ্টকে ধিক্কার দেওয়া নেই। কি পাপে তার এমন শাস্তি জুটল ঈশ্বরের কাছে সে কৈফিয়ত দাবি করা নেই। লোভী শিশুর মতো সকলের সহানুভূতি গেলার অধীর আগ্রহ নেই। এখনো সে যেন নিঃসন্দেহে বিশ্বাস করে উঠতে পারেনি চিরদিনের জন্য সে অন্ধ হয়ে গিয়েছে। মনের তলে এখনো যেন তার একটা যুক্তিহীন অন্ধ আশা জেগে আছে, হয়তো সব ঠিক হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সুনয়নাকে সে বলেছে, তাছাড়া কি জানো, কিছুদিন পরে হয়তো একটু একটু দেখতে পাবো। ভালো দেখতে পাবো না বটে, চশমা টশমা নিয়ে হয়তো ধোঁয়াটে ঝাপসা মতো কাছের জিনিস শুধু দেখতে পাবো। তবু দেখতে পাবো তো। খুব বড় একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে। ধীরাজের মনে যতখানি হতাশা জাগা উচিত ছিল, ধীরাজের কাছে আমল না পেয়ে তার সবখানি যেন সুনয়নাকে আশ্রয় করে তাকে আত্মহারা করে দিয়েছে। ধীরাজের আফসোস আর হাহুতাশ যেন মুক্তি পাচ্ছে তার মুখে। পরপর দুটো রাত সে ঘুমোয়নি। একটা রাত জেগেছে স্বামীর সোহাগ ভোগ করে, আর একটা রাত্রি জেগেছে অন্ধ স্বামীর স্ত্রী হয়ে জীবন কাটানোর বিভৎস অসুবিধেগুলোর কথা কল্পনা করে। সারা রাত সে আলো নেভায়নি। প্রথম রাত্রে তারা আলো নেভায়নি দুজনে দুজনকে দেখবে বলে। পরের রাত্রে সে আলো নেভায়নি অন্ধকারের ভয়ে। হাসপাতাল থেকে ধীরাজ বাড়ি ফিরেছিল প্রায় রাত্রি 11টার সময়। শ্রান্ত ক্লান্ত, ঘুমের নেশায় আচ্ছন্ন অন্ধ ধীরাজ। এক বাটি দুধ চুমুক দিয়ে খেয়েই সে শুয়ে পড়েছিল। শুয়ে পড়তে তাকে সাহায্য করেছিল বাড়ির প্রায় সকলে, মা, বাবা, ভাই বোন, পিসি, খুড়ি, ভাইপো, ভাইঝি, ভাগ্নে ভাগ্নির দল। বাড়ির ঠাকুর চাকর পর্যন্ত দরজায় এসে দাঁড়িয়েছিল। শুধু আসেনি ধীরাজের অন্ধ কাকা। ধীরাজের মার মৃদু কান্নার শব্দ শুনতে শুনতে তখন সুনয়নার কানের মধ্যে হঠাৎ ভাঙা কাশির বেতালা আওয়াজের মতো কি যেন ঝমঝম করে বেজে উঠেছিল। বিদ্যুতের আলোয় উজ্জ্বল ঘরখানা পাক খেয়ে অন্ধকার হয়ে গিয়েছিল। মূর্ছা নয়, মূর্ছা গেলে সুনয়না পড়ে যেত, জ্ঞান থাকতো না। একটু টলতে থাকলেও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রায় মিনিট খানেক চোখ দিয়েই যেন সেই গাঢ় স্যাঁতস্যাঁতে অন্ধকার দেখেছিল। কানের মধ্যে তখন শব্দ থেমে গিয়েছে, বাইরেও কোনো শব্দ নেই। সেই স্তব্ধতাকে সুনয়নার মনে হয়েছিল সাময়িক অন্ধকারের অঙ্গ। তারপর সেই নিবিড় কালো অন্ধকার পরিণত হয়েছিল গাঢ় কুয়াশায়, এবং ক্রমে ক্রমে কুয়াশাও কেটে গিয়েছিল। সকলের কথার গুঞ্জনধ্বনি হঠাৎ স্পষ্ট ও বোধগম্য হয়ে উঠেছিল। কিন্তু এক অজানা আতঙ্কে তখন সুনয়নার বুকের মধ্যে ঢিপঢিপ করছে। সে আতঙ্ক
ধীরাজের চোখের জন্য নয়। চোখ যে তার নষ্ট হয়ে গেছে, সুনয়না আগেই সে খবর পেয়েছিল। অন্যমনস্ক অবস্থায় হঠাৎ কানের কাছে জোরে শব্দ হলে কিছুক্ষণের জন্য মানুষ যেমন বেহিসেবি আতঙ্কে অভিভূত হয়ে যায়। কি জন্যে আতঙ্ক তাও বোঝার ক্ষমতা থাকে না। চিন্তাশক্তি ফিরে আসার পরেও সুনয়না অনেকক্ষণ পর্যন্ত সেই রকম একটা আতঙ্ক অনুভব করেছিল। তাকে চমক দিয়ে বাস্তবে টেনে এনেছিল ঘর খালি হওয়ার পর ধীরাজের অস্ফুট প্রশ্ন, আলো নেভালে না? এই প্রশ্ন সুনয়না অনেকবার শুনেছে। শোয়ার আগে আলো নেভাতে তার প্রায়ই খেয়াল থাকে না। ধীরাজ মনে করিয়ে দেয়। কাল এই পরিচিত সাধারণ প্রশ্নটি শুনে আকস্মিক উত্তেজনায় তার দম যেন আটকিয়ে এসেছিল। ধীরাজ কি তবে ঘরের আলো দেখতে পাচ্ছে? ধীরাজ সাড়া দেয়নি। তখন সুনয়না বুঝতে পেরেছিল ঘুমের অভ্যেসবশে ধীরাজ ও কথা বলেছে। ঘরের আলো জ্বালানো থাক বা নেভানো হোক, ধীরাজের তাতে সব সমান। বুকের অস্বাভাবিক ঢিপঢিপানি কমে তখন স্বাভাবিক কান্না বুকের ভেতর থেকে ঠেলে উঠছিল। কিন্তু ধীরাজের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে প্রাণ খুলে সে কাঁদতেও পারেনি। তারপর কখনো সন্তর্পণে বিছানায় উঠে কিছুক্ষণ শুয়ে থেকে আবার নেমে এসে, কখনো এক দৃষ্টিতে ঘুমন্ত স্বামীর মুখ দেখে, কখনো জানলার শিক ধরে পাশের বাড়ির উঠোনে আবছা চাঁদের আলোয় চেনা জিনিসগুলোকে নতুন করে চেনার চেষ্টা করে আর সমস্তক্ষণ আকাশ পাতাল ভেবে সে রাত কাটিয়েছে। ঘরের আলো নেভানোর কথা একবারও তার মনে পড়েনি। বেলা বাড়লে কয়েকজন প্রতিবেশী দেখা করতে এবং দুঃখ জানাতে এলেন। আগে সুনয়না ঘর ছেড়ে চলে যেত। আজ সে উদ্ধতভাবে বিছানার কাছ থেকে শুধু একটু তফাতে সরে দাঁড়ায়। এই সামান্য ব্যাপারে তার এমন বিরক্তি বোধ হয় বলার নয়। সকলের সমবেদনার গাম্ভীর্যে বিকৃত মুখ দেখে আর অর্থহীন ভদ্রতার মিঠে মিঠে কথা শুনে গায়ে যেন তার আগুন ধরে যেতে থাকে। একজন অকাল বৃদ্ধ সবজান্তা ভদ্রলোক যখন অদ্ভুত একটা আফসোসের শব্দ করে বলেন যে অ্যালোপ্যাথি না করে হোমিওপ্যাথি করলে হয়তো উপকার হতো, তখন বাঘিনীর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়িয়ে কামড়িয়ে তাকে ঘরের বাইরে করে দেওয়ার ইচ্ছেটা দমন করা কাল রাত্রে কান্না চেপে রাখার চেয়েও সুনয়নার কঠিন মনে হয়। হঠাৎ সে শুনতে পেল তার গলার আওয়াজে তারই মনের কথা কে যেন উচ্চারণ করছে, আপনারা এখন আসুন, উনি একটু বিশ্রাম করবেন। সকলে আহত বিস্ময়ে তার এলোমেলো চুল, ক্লিষ্ট মুখ আর বিস্ফারিত চোখের দিকে তাকায়। ধীরাজ ভদ্রতার খাতিরে বিছানায় উঠে বসে বিনয়ের হাসি হাসবার চেষ্টা করছিল। তার মুখের হাসি মিলিয়ে যায়। সকলের আগে কথা বলেন অকাল বৃদ্ধ ভদ্রলোকটি, চলো হে চলো, হাপিসের বেলা হলো। ধীরাজের ছোট ভাই বিরাজ সকলকে সঙ্গে করে ঘরে এনেছিল। সকলে চলে গেলে সে বলল, তুমি সকলকে তাড়িয়ে দিলে বৌদি? ধীরাজ ভৎসনার সুরে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুনয়না উদ্ভ্রান্তভাবে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে নিজের কপালটা ঘষতে থাকে, কথা বলে না। বিরাজ বছর 3 ডাক্তারি পড়ছে। সুনয়নার মূর্তি দেখে এতক্ষণে তার খেয়াল হয় হয়তো তার অসুখ করেছে। তোমার অসুখ করেছে নাকি বৌদি? সুনয়না মাথা নেড়ে ঘরের বাইরে চলে গেল। একটু পরেই বিরাজ গিয়ে খবর দিল, দাদা ডাকছে বৌদি। ঘরে ফিরে গিয়ে ধীরাজের পরিবর্তন দেখে সুনয়না স্তম্ভিত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে তার মুখখানা যন্ত্রণায় বিকৃত হয়ে গিয়েছে। ডান হাতে সে নিজের চুলগুলো সজোরে মুঠো করে ধরে আছে। সুনয়না সভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ধীরাজ অস্বাভাবিক চাপা গলায় বলল, তোমার অসুখ করেছে তো, আমি টের পাইনি। বিরাজ না বললে জানতেও পারতাম না। এবার থেকে তোমার অসুখ করবে আর আমি না জেনে তোমায় খাটিয়ে মারবো, বকবো। তারপর ধীরাজ হঠাৎ যেন আর্তনাদ করে উঠল, ঠকাও ঠকাও, তুমি আমায় ঠকাও, চোখে তো দেখতে পাই না,
যা ইচ্ছে তাই বলে কচি ছেলের মতো ভোলাও। বলে বিরাজ কাঁদতে আরম্ভ করে দিল। আগের মতো শান্তভাবে ধীরাজ কথাগুলো বললে সুনয়না হয়তো তার পাশে বিছানায় আছড়িয়ে পড়ে কাঁদা কাটা আরম্ভ করে দিত। স্বামীর ব্যাকুলতা আর কান্না দেখে নিজেকে সে সংযত করে ফেলল। ধীরে ধীরে পাশে বসে স্বামীর মাথাটা বুকে চেপে ধরে কয়েক ঘন্টা আগে ধীরাজ যেভাবে তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিল, তেমনিভাবে এখন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরকম করো না, পাগল হয়েছ, তোমাকে ঠকাবো। ঠাকুরপোর কি কাণ্ডজ্ঞান আছে? ভাবনায় চিন্তায় রাত জেগে মুখ একটু শুকনো দেখাচ্ছে, অমনি ঠাকুরপো ধরে নিল আমার অসুখ হয়েছে। অসুখ হলে তোমায় বলবো না? কিন্তু বিরাজ যে বলল তোমার নার্ভাস ব্রেকডাউনের উপক্রম হয়েছে। ঠাকুরপো তো মস্ত ডাক্তার। এমন সময় এলেন পিসিমা। সুনয়নার দিকে কেউ নজর দিচ্ছে না বলে বিরাজ বোধহয় বাড়ির লোককে একটু খুঁচিয়ে দিয়েছিল। ঘরে ঢুকেই পিসিমা বলতে আরম্ভ করলেন, নাওয়ানি খাওয়ানি তুমি কি আরম্ভ করে দিয়েছ বৌমা? কাল থেকে উপোস দিচ্ছ, এ ও স্ত্রী মানুষ। পিসিমার পিছনে পিছনে কাকিমাও এসেছিলেন। তিনি তাড়াতাড়ি বললেন, আহা থাক থাক, এসো বৌমা, কিছু একটু খেয়ে নেবে, এসো। কাকিমা একটু গম্ভীর চুপচাপ মানুষ, কারো সঙ্গে বেশি মেলামেশা করেন না। এতদিন মানুষটাকে দেখলেই সুনয়নার বড় মায়া হতো। মনে হতো, আহা 10-12 বছর বেচারি অন্ধ স্বামীকে নিয়ে ঘর করছে। আজ কাকিমার শান্ত কোমল মুখখানা দেখে তার গভীর বিতৃষ্ণা বোধ হতে লাগল। আন্তরিক মমতা ভরা কথাগুলো শুনে মনে হতে লাগল সুযোগ পেয়ে তাকে যেন ব্যঙ্গ করছেন। পিসিমার মৃদু ভর্ৎসনার প্রতিবাদ করে যেন ইঙ্গিতে বলছেন, আহা থাক থাক, ওকে বকবেন না, ও এখন আমার দলের। একটু আগে সুনয়না হয়তো নিজেকে সামলাতে না পেরে প্রতিবেশী ভদ্রলোকদের মতো গুরুজন দুজনকেও অপমান করে বসত। কিন্তু ধীরাজের আকস্মিক উদ্ভ্রান্ত ভাব তার সমস্ত সঙ্গত ও অসঙ্গত উচ্ছ্বাসের বের হওয়ার পথ তখন বন্ধ করে রেখেছিল। একটু ঘুমটা টেনে দিয়ে সে নীরবে কাকিমার সঙ্গে চলে গেল। একবার ভেঙে পড়েই ধীরাজের ধৈর্য আর সংযম যেন নষ্ট হয়ে গেল। এতক্ষণে সে যেন টের পেয়েছে তার চারিদিকে যে অন্ধকার নেমে এসেছে সেটা রাত্রির সাময়িক অন্ধকার নয়, ভাগ্যের চিরস্থায়ী বন্দোবস্ত। কখনো দুঃখে সে একেবারে মুষড়িয়ে পড়তে লাগলো, কখনো অধীর হয়ে ছটফট করতে লাগলো। মা একবার ছেলেকে দেখতে এসে ছেলের অবস্থা দেখে দাঁড়াতে পারলেন না, চোখে আঁচল দিয়ে পালিয়ে গেলেন। বাড়ির সকলে এসে নানাভাবে তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তাতে সে যেন আরও অশান্ত হয়ে উঠতে লাগলো। সব কথার জবাবে গুমরিয়ে গুমরিয়ে কেবলই বলতে লাগলো, অন্ধ হয়ে বেঁচে থেকে কি হবে, এর চেয়ে মরাই ভালো। ধৈর্য আর সংযম দেখা দিল সুনয়নার মধ্যে। মনের সমস্ত অবাধ্য ও উচ্ছৃঙ্খল চিন্তাকে সে যেন জোর করে মনের জেলে পুরে ফেলল। বাইরে আর তাদের অস্তিত্বের কোনো চিহ্নই প্রকাশ পেল না। দুজনের দ্রুত পরিবর্তন দেখে মনে হতে লাগল তারা যেন পরামর্শ করে পরস্পরের মানসিক অবস্থাকে অদল বদল করে নিয়েছে। ধীরাজ যতক্ষণ শান্ত ছিল ততক্ষণ পাগলামি করেছে সুনয়না। এবার ধীরাজকে পাগল হওয়ার সুযোগ দিয়ে সুনয়না আত্মসংবরণ করেছে।